জাতির গৌরবময় ইতিহাসের অন্যতম অধ্যায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার ২৬ মার্চ ভোর ৬টার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয়। এ সময় দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য মোনাজাত ও দোয়া করা হয়। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন স্বনির্ভর, নিরাপদ ও কর্মমুখর বাংলাদেশ বিনির্মাণে দলমত নির্বিশেষে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে গতকাল ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, আমরা এখন সামনের দিকে তাকাতে চাই। সেক্ষেত্রে সবার জন্য নিরাপদ ও সুন্দর বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, আমরা এই পার্লামেন্টে জুলাই সনদটা বাস্তবায়ন করতে না পারি তাহলে জাতির জন্য খুব হতাশাজনক হয়ে যাবে। শুক্রবার সকালে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা একটা ইউকে বেসড অর্গানাইজেশনের সাথে বসেছিলাম যাদের মূল উদ্দেশ্য হল যে জাতীয় সংসদকে কিভাবে শক্তিশালী করা যায় সেই বিষয় নিয়ে তারা আমাদের সাথে আলাপ করেছেন। আমরা তাদের কথা শুনেছি। আমাদের পক্ষ থেকে আমরা বলেছি, আমাদের এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ, এই সংসদটা পূর্বের সংসদ থেকে ভিন্ন, কারণ এই সংসদটা জুলাই আন্দোলনের পরে গঠিত একটি সংসদ। এই সংসদের ব্যাপারে দেশের মানুষের আশা সম্পূর্ণ আলাদা। জুলাই আন্দোলন এসেসটা হল সংসদই হোক আমাদের জাতীয় জীবনের সকল আলোচনা এবং সমস্যা সমাধানের কেন্দ্র। সেক্ষেত্রে সরকারি দলের সাথে বিরোধী দল সমানভাবেই ইম্পর্টেন্ট। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রভাব কতটা সুদূর প্রসারী হতে পারে তা আগে থেকে বলা অসম্ভব। তবে এর অর্থনৈতিক ও সামাজিক ক্ষতি বিগত করোনা মহামারীর ভয়াবহতাকে ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। বৃহস্পতিবার ২৬ মার্চ মস্কোতে ব্যবসায়িক নেতাদের সাথে আয়োজিত একটি বৈঠকে পুতিন এই মন্তব্য করেন। পুতিন জানান, এই সংঘাতের ফলে বিশ্বজুড়ে আন্তর্জাতিক লজিস্টিক্স ও পণ্য সরবরাহ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে জ্বালানি, হাইড্রোকার্বন, ধাতু ও ছাড় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বর্তমানে চরম চাপের মুখে রয়েছে। এর ফলে বিশ্ববাজারে এসব পণ্যের সংকট ও দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। চলতি মাসের শুরুতে নেপালে অনুষ্ঠিত নির্বাচনে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির আরএসপি সংসদের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ভূমিধসে বিজয়ের পর দেশটির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বালেন্দ্র শাহ। গত বছরের সেপ্টেম্বরে গণ অভ্যুত্থানে সরকারের পতনের পর অনুষ্ঠিত হওয়া নির্বাচনে তার নেতৃত্বাধীন আরএসপি প্রায় ২/৩ আসনে জয় পায়। ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ, যিনি বালেন নামেই বেশি পরিচিত, একজন রাজনৈতিক বহিরাগত হিসেবে পরিচিত। শুক্রবার ২৭ মার্চ সংবিধানের ৭৬(১) অনুচ্ছেদের অধীনে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। এদিকে নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি সুশীলা কার্কি অবসর ভেঙে দেশের সবচেয়ে কঠিন দায়িত্ব নিয়েছিলেন। দুর্নীতি বিরোধী বিক্ষোভে সরকার পতনের পর তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। দায়িত্ব পালন শেষে আবারও অবসরে ফিরে গেলেন তিনি। ৭৩ বছর বয়সী কার্কি সংকটময় সময়ে দেশের হাল ধরার জন্য প্রশংসিত হয়েছেন। ২০০৬ সালে গৃহযুদ্ধের অবসানের পর এটি ছিল দেশটির এক অস্থির সময়।